সেটি হচ্ছে পরিমিতির ক্ষেত্রে আমরা যে আজকের আলোচনাটা আমরা নির্ধারণ করেছি আমাদের সরাসরি ম্যাথ টিউটর থেকে, যেহেতু অনেকের কাছে পাবলিক গ্রুপে হয়তো ম্যাথ টিউটর বইটি নেই, সঙ্গত কারণে আমি নিচে দেখতে পাচ্ছেন নিচে প্রশ্ন শো করব, যাতে করে আপনাদের বুঝতে সমস্যা না হয়। ওকে, আপনারা প্রশ্নগুলি যথারীতি নিচ থেকে পড়ে নেবেন। আর যাদের কাছে বই রয়েছে তারা সরাসরি 747 পৃষ্ঠায় চলে যান। 700 সরি, এখানে 746 পৃষ্ঠাতে চলে যান, 746 পেজে। আমরা এখান থেকে আজকের আলোচনা শুরু করব। তো আজকের আলোচনায় আমি মূলত রেখেছি যে তিনটি সূত্র আমরা আজকে প্রয়োগ দেখব। প্রথমত হচ্ছে ওই তিনটি সূত্র, যে তিনটি সূত্র দিয়ে আমরা সকল ধরনের ত্রিভুজের দেখা যাচ্ছে ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। অর্থাৎ নিউট্রাল তিনটি সূত্র নিয়ে আমরা শুরুতে আজকে কথা বলবো। ওকে, যেমন আপনারা জানেন যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সবচেয়ে মানে প্রচলিত যে সূত্রটি আমরা ইউজ করি সেটা হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এই সূত্রটি আমরা অনেক বেশি ব্যবহার করে থাকি, যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এই সূত্রটি কখন ব্যবহার করি? যখন আমার প্রশ্নপত্রে যখন আমার ভূমি দেওয়া থাকে এবং উচ্চতা দেওয়া থাকে, ভূমি এবং উচ্চতা যদি দেওয়া থাকে তখন আমরা জেনারেলি যে ত্রিভুজই হোক না কেন আমরা এই সূত্রটাকে ব্যবহার করে থাকি। তো এই ক্ষেত্রে আমাকে সবসময় মাথায় রাখতে হবে যে যখন কোনো প্রশ্নে ভূমি এবং উচ্চতা দেওয়া থাকবে তখন আমরা এই সূত্রটিকে ব্যবহার করব, রাইট? তারপরে আমরা দেখা যাচ্ছে যে আরেকটি সূত্র ব্যবহার করি, সেটা হচ্ছে হ্যারনের সূত্র নামে পরিচিত। এই মানে সূত্রটি হচ্ছে মূলত এরকম যে প্রথমত একটা ত্রিভুজের পরিসীমা বের করে নিতে হয়, অর্থাৎ তিনটা যে বাহু রয়েছে, তিনটা বাহু যদি কখনো আপনার প্রশ্নে দেওয়া থাকে এ বি সি, এরকম তিনটা বাহু যদি কখনো প্রশ্নে দেওয়া থাকে তাহলে আপনি আগে পরিসীমা বের করে নিতে হবে, অর্থাৎ এই তিনটা বাহুকে যোগ করে নিতে হবে। যোগ করে নেওয়ার পর এর অর্ধ পরিসীমা বের করে নিতে হবে। তারপর আমরা যে কাজটা করব সেটি হচ্ছে ক্ষেত্রফলের মান বের করব। ওকে, ক্ষেত্রফলের মান বের করার জন্য আমরা যে কাজটা করব, অর্ধ পরিসীমা বারবার লিখব এবং এখান থেকে একবার a কে বাদ দেব, একবার আমরা b কে বাদ দেব এবং একবার ফাইনালি c কে বাদ দিয়ে টোটালটার বর্গমূল নির্ণয় করব। তাহলে আমরা ক্ষেত্রফল পেয়ে যাব। হয়তো অনেকেই ধারণা করতে পারেন যে এটি তো বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা ইউজ করি। আসলে বিষয়টা এরকম না। এই হ্যারনের সূত্রটি এটা আপনি যে কোনো ত্রিভুজের ক্ষেত্রেই আপনি ব্যবহার করতে পারেন, তবে শর্ত হচ্ছে যে কি থাকতে হবে, তিনটি বাহুর দৈর্ঘ্য থাকতে হবে। তিনটি বাহুর দৈর্ঘ্য থাকতে হবে। তিনটি বাহুর দৈর্ঘ্য যদি থাকে তাহলে আপনি যে কোনো মানে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রের ক্ষেত্রে আপনি এটি ব্যবহার করতে পারেন। তার মানে দুটি ভূমি এবং উচ্চতা থাকলে এই সূত্রটি ইউজ করবেন, আর তিনটা বাহুর তিনটা দৈর্ঘ্য যদি থাকে তাহলে আপনি এই সূত্রটাকে ইউজ করবেন। আর যদি মনে করেন আমাদের আরো একটি নিউট্রাল সূত্র রয়েছে, সেটি হচ্ছে যদি আমার দেখা যায় যে দুটো বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকে, দুটো বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ, ধরেন আমি যদি ধরে নিই এটা একটা ত্রিভুজ, আমি এ বাহু বি বাহু এবং সি বাহু, আমি ধরে নিলাম তাদের অন্তর্ভুক্ত কোণ হচ্ছে এটা এ, এটি হচ্ছে বি, এটি হচ্ছে সি। ওকে, ধরেন আমার প্রশ্নে এই দুটো বাহু দেওয়া আছে, বি আর সি দেওয়া আছে এবং এদের অন্তর্ভুক্ত কোণ এ দেওয়া আছে। যদি এরকম হয়, অথবা দেখা যাচ্ছে যে আমার এখানে এ এবং সি বাহুর দৈর্ঘ্যটা দেওয়া আছে এবং এদের অন্তর্ভুক্ত কোণ আমার বি দেওয়া আছে। আবার এমনও হতে পারে যে বি এ এবং বি এর দৈর্ঘ্যের মানটা দেওয়া আছে এবং এদের অন্তর্ভুক্ত কোণ আমার সি দেওয়া আছে। যদি এমনটা হয় তাহলে আমরা কি করব? তাহলে আমরা এই সূত্রটা সবসময় ইউজ করব। সবসময় মাথায় রাখবেন যে এই ক্ষেত্রে আমাদের ক্ষেত্রফল নির্ণয়ের যে সূত্রটা আমরা ইউজ করব, যে হাফ, এই যে ধরে নিচ্ছে আমাদের এই দুটো বাহু দেওয়া আছে, তাহলে হাফ ওই দুটো বাহুর গুণফল, অর্থাৎ ওই দুটো বাহুর গুণফলের অর্ধেক। এরপর আমাদের এখানে যে কোণের মানটা থাকবে সাইন, এখানে দেখা যাচ্ছে সাইন, দেখা যাচ্ছে যে 45 থাকতে পারে অথবা 60 থাকতে পারে, যেটাই থাক, অর্থাৎ আমি ধরে নিচ্ছি সাইন এ। অর্থাৎ এই যে এখানে সাইনের যে মানটা দেওয়া থাকবে এই মানটা এবং ওই দুটো বাহুর যে অন্তর্ভুক্ত দুটো বাহুর যে গুণফলের অর্ধেক নিলে আমরা
আরেকটি ক্ষেত্রফলের সূত্র বের করতে পারবো। তাহলে এখানে আমাদের এই সূত্রটা কখন ইউজ করব? এই সূত্রটা ইউজ করব যখন আমার দুটো বাহু দেওয়া থাকবে, দুটো বাহু দেওয়া থাকবে। এখন যদি মনে করেন আপনার এটা দেওয়া থাকতো, তাহলে সূত্র কিন্তু একটাই। আপনি ধরেন শুধু দুটো বাহু থাকলেই হলো, আমি জাস্ট নামকরণ করতে গিয়ে হয়তো এখানে একটা আসবে, এখানে আসবে, কিন্তু মূলত হিসাবটা হচ্ছে দুটো বাহু থাকবে এবং তাদের অন্তর্ভুক্ত একটা কোণ থাকবে। যেমন আমার যদি ধরে নিই চিত্র অনুসারে যে আমার দেখা যাচ্ছে যে এখানে এ আর সি বাহু আছে, তাহলে এ সি অর্ধেক করবে এবং এদের মাঝখানে কি আছে, সাইড বি আছে, তাহলে এটা নেবে। অথবা দেখা যাচ্ছে এগুলি অথবা একই জিনিস আসলে আমি জাস্ট কথা প্রসঙ্গে লিখছি। তারপর ধরেন এ বির মান দেওয়া থাকলো, তাহলে কি করবেন, হাফ এ বি, তারপর ওখানে কে আছে, সাইন সি। আসলে মূল হিসাবটা একটাই। আমি হয়তো তিনটা চেহারা নিয়ে সূত্রটা লিখেছি, কিন্তু মূল কথা হচ্ছে দুটো বাহু থাকবে এবং তাদের অন্তর্ভুক্ত একটা কোণ থাকবে। ওকে, তাহলে আমরা এই ক্ষেত্রে এই সূত্রটা ইউজ করব, এটি হেরনের সূত্রটা ইউজ করব যখন আমার তিনটা বাহু দেওয়া থাকবে, আর এই সূত্রটি ইউজ করব যখন আমার ভূমিহিত উচ্চতা দেওয়া থাকবে। ওকে, এতটুকু আলোচনা বুঝতে পেরেছেন কিনা খুব দ্রুত কমেন্টে জানিয়ে দিন প্লিজ, খুব দ্রুত কমেন্টে জানিয়ে দিন। দেখুন, এই যে মানে সুন্দর করে সাজানো যে বিষয়টা, এটা আপনি যে কোনো বই পড়তে পারেন, কিন্তু আমি এতটুকু মানে নিশ্চিত করে বলতে পারি হয়তো ভবিষ্যতে আসতে পারে, কিন্তু এখন পর্যন্ত বাংলা ভাষাতে আমি সবসময় বলি যে ম্যাথ টিউটর এই বইটিতে সর্বোচ্চ পরিমাণ গোছানো ম্যাথ রয়েছে। যে আমরা যতগুলো অধ্যায় আমরা এখানে সাজিয়েছি, সবচেয়ে বেশি গোছানো ম্যাথ রয়েছে আমার ম্যাথ টিউটরে। কারণ এই যে আইডিয়াটা বললাম, আপনি হয়তো অনেক ম্যাথ অনেক বইতে বিক্ষিপ্তভাবে পড়বেন, কিন্তু এই যে নিউট্রালি যে আমরা যে এই যে সূত্রগুলো ইউজ করি, এই আইডিয়াগুলি কিন্তু আপনি যে গতানুগতিক বইতে পাবেন না। এই কারণে কেউ যদি আমাকে জিজ্ঞেস করে যে ম্যাথ টিউটর বইটা কেন অনন্য ব্যতিক্রম, আমি এই ক্ষেত্রে বলি যে এটা দীর্ঘদিনের গবেষণার ফসল এবং এটি সবচেয়ে গুছানো এবং কি স্টেপ বাই স্টেপ বইটি লেখা। এই কারণে আপনারা যারা মনে করেন যে ম্যাথ শিখতে চান, আমি রিকোয়েস্ট করব যে আসলে এখানে আমার কথা শুনে না, বাস্তবতার নিরিখে মাত্র 350 টাকা আপনি ইনভেস্ট করুন। এবং এই যে আমি ক্লাস নিচ্ছি, আমি কিন্তু সিক্রেট গ্রুপে সরাসরি হোয়াইট বোর্ডে ক্লাস নিই। হয়তো আপনারা অনেকে পাবলিক গ্রুপগুলিতে যেহেতু আপনাদের কাছে বই নেই, আমি যেহেতু বই রিলেট করে মানে ক্লাস কন্টিনিউ করি, সেক্ষেত্রে আমার হোয়াইট বোর্ডে আসার মানে সুযোগটা কম। আজকে আসছে অনেক একটু কষ্ট করতে হয়েছে, কারণ এতগুলি প্রশ্ন আমাকে আলাদা করে আবার সেট করে ক্লাসে আসতে হয়েছে। এটা সবসময় ব্যস্ততার কারণে সম্ভব হয় না। এই কারণে মূলত সিক্রেট গ্রুপে দেখা যাচ্ছে যে সবার হাতে বই থাকে, তখন আমি ইচ্ছে মতো ক্লাস কন্টিনিউ করতে পারি। কথাটা ক্লিয়ার? ওকে, তাহলে মোটামুটি ভাবে আপনারা যারা এখানে কমেন্ট করেছেন সবাই বুঝতে পেরেছেন। আমাদের এখন মূল কাজ হচ্ছে সরাসরি ম্যাথে চলে যাব। ওকে, চলুন যে আমরা কিছু ম্যাথ করব, তারপরে ইনশাল্লাহ আশা করি আমাদের সমস্ত আইডিয়াগুলি ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এবার দেখুন আমাদের এই জায়গায় আমাদের সরাসরি স্ক্রিনে দেখুন, আমি আমার সাথে বই নিয়ে নিচ্ছে, আপনারা স্ক্রিনে দেখে নেবেন। সরাসরি 109 নম্বর প্রশ্নটা একটু পড়ে ফেলুন। 109 নম্বর প্রশ্ন যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, 109 নম্বর প্রশ্নে এখানে বলা হচ্ছে যে একটি ত্রিভুজের একটি ত্রিভুজ আকৃতির ভূমির পরিমাপ হচ্ছে আমার কত, 80 মিটার, এবং উচ্চতার পরিমাণ হচ্ছে আমার 45 মিটার, জমির ক্ষেত্রফল হবে কত? অর্থাৎ আমার এখানে ভূমি দেওয়া আছে, লক্ষ্য করুন, ভূমি দেওয়া আছে কত, 80 মিটার, এবং আমার উচ্চতা দেওয়া আছে কি 45 মিটার। ওকে, তার মানে এবার আমার ক্ষেত্রফলটা চাওয়া হয়েছে। তার মানে কি খুব সহজে আমাদের প্রশ্নের উত্তর হয়ে যাবে যে এটি এটি যদি কাটি তাহলে 40, এখানে কত 45, তাহলে 0 4 5 20, 0 2 4 4 16 18, অর্থাৎ এখানে 18 বর্গ মিটার হবে। আপনারা একটা বিষয় জানেন যে আমাদের যদি ভূমি এবং উচ্চতা এটি যদি মিটারে থাকে,
তাহলে আমাদের ক্ষেত্রফলে গিয়ে এটি বর্গ মিটারে হবে। কি হবে? বর্গ মিটার হবে। যদি সেন্টিমিটার থাকে তাহলে ক্ষেত্রফলে গিয়ে সেটি হবে কি বর্গ সেন্টিমিটার, অর্থাৎ কিলোমিটার থাকলে সেটা সেন্টিমিটার মানে ক্ষেত্রফলে গিয়ে হবে বর্গ কিলোমিটার। ওকে, অর্থাৎ এখানে আমাদের বর্গ যুক্ত করতে হবে। তো যাই হোক, এই হচ্ছে আমাদের ম্যাথটা। এখন যারা একটু চালাক আছেন, যে এই ম্যাথটা দেখা মাত্রই আপনি উত্তরটা বলে দিতে পারেন। কিভাবে দেখা মাত্র বলে দিতে পারেন? দেখুন তো, এই হাফটা সবসময় থাকবে এবং আপনি দেখেন যে কোনো একটা জোড় সংখ্যাকে আপনি যেমন এটিকে এই হাফ দিয়ে ভাগ করছেন, তাহলে কত হচ্ছে 40। তাহলে আপনি যদি সবসময় মাথায় রাখেন যে ক্ষেত্রফলের সূত্রে আমার যদি ভূমি উচ্চতা থাকে, তাহলে ভূমি অথবা উচ্চতা যে কোনো একটাকে অর্ধেক ধরে আমি গুণ করে দিই, কারণ আমাকে তো একটা হাফ আমার গুণ করতেই হবে, অর্ধেক করতেই হবে। তার মানে আমাকে যদি অঙ্কটা করতে বলা হতো, তাহলে আমি প্রশ্নে দেখতাম এখানে আছে কি 80, তাহলে 80 একটা যেহেতু আমার অর্ধেক করতে হবে 40, আরেকটা দেওয়া আছে আমার 45। ওকে, তার মানে হচ্ছে আমার 1800 বর্গ মিটার। মাত্র কয়েক সেকেন্ডে দেখা মাত্রই আপনি অঙ্কটা করে ফেলতে পারবেন। এইগুলি হচ্ছে বেসিক, যে আসলে বেসিকটা আপনি অ্যাপ্লাই করে খুব দ্রুত শর্টকাট সারে ম্যাথ করে ফেলতে পারতেছে। ওকে, তারপর নেক্সট আমরা যদি পরের ম্যাথটি যাই, 110 নম্বর ম্যাথ। একটু দ্রুত 110 নম্বর ম্যাথটি সমাধান করে কমেন্টে জানিয়ে দিন যে উত্তরটা কত হবে, খুব দ্রুত। ওকে, অসাধারণ যে আপনারা খুব দ্রুত উত্তরটা দিয়ে ফেলছেন। কারণ হচ্ছে আপনি জানেন এখানে ভূমি আছে কত 12, উচ্চতা হচ্ছে 4, তার মানে 12 অর্ধেক 6 আর 4 6 24, ব্যাস উত্তর হয়ে গেল। এর জন্য কিন্তু আমাদের খুব জটিল ভাবে চিন্তা করার কিছু নেই। ওকে, তাহলে এবার আমরা 111 নম্বর প্রশ্নটি দেখব। 111 নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে? বলা হচ্ছে একটি ত্রিভুজাকৃতি জমির ভূমি হচ্ছে 50 মিটার এবং উচ্চতা হচ্ছে আমার কত 20 মিটার। তাহলে প্রতি বর্গ মিটার যদি 1.5 টাকা হিসেবে আমরা খরচ করে ঘাস লাগাই, তাহলে মোট খরচটা কত হবে? তাহলে দেখুন, আপনি প্রতি বর্গ মিটারে ঘাস লাগানোর জন্য খরচ করবেন 1 টাকা 50 পয়সা। এখন এই হিসেবে আপনার মোট কত, মানে টোটালটা যদি ঘাস লাগান তাহলে মোট খরচটা কত হবে? সেক্ষেত্রে আপনার এগুলি নিয়ে আগে চিন্তা করার দরকার নেই যে কত খরচ হবে, আগে দরকার যে কতটুকু জায়গাতে আপনি ঘাস লাগাবেন সেটা দরকার, অর্থাৎ কতটুকু জায়গা মানে এখানে টোটাল ক্ষেত্রফলটা কত, কারণ মোট এরিয়াটাই হচ্ছে আমার এখানে ক্ষেত্রফল। তার মানে আপনাকে আগে ক্ষেত্রফলটা বের করে নিতে হবে। ক্ষেত্রফল বের করার পর আপনি চিন্তা করবেন যে তাহলে এই পরিমাণ ক্ষেত্রফলে, তাহলে যদি প্রতি বর্গ মিটার 1.5 টাকা খরচ হয়, তাহলে এই টোটাল ক্ষেত্রফলে আমার কত খরচ হবে? তাহলে আপনি সরাসরি যদি প্রশ্নটা পড়েন, এটি খুবই স্বাভাবিক যে এখানে আপনার দেওয়া আছে 50 মিটার 20 মিটার, তাহলে আপনি সহজটার অর্ধেক করে নেবেন। যেমন আমি 50-এর অর্ধেক 25 না করে আমি 20-এর অর্ধেক 10 করি, তাহলে 50 10 কত হচ্ছে? আমার 500 হচ্ছে। তার মানে আমার 500 বর্গ মিটার জায়গা, 500 বর্গ মিটার জায়গা। ওকে, 500 বর্গ মিটার জায়গা। এখন এক বর্গ মিটারে যদি, এক বর্গ মিটার জায়গাতে যদি আমার খরচ পড়ে 1.5 টাকা, তাই কিনা? তাহলে আমার এখানে 500 বর্গ মিটার জায়গাতে খরচ পড়বে কত? তাহলে বেশি পড়বে। তাহলে আমার কি এখানে 500 টাকা এবং 500 অর্ধেক কত 250 টাকা। কারণ হচ্ছে 1.5 টাকা মানে কি, প্রথমত 1 টাকা করে হিসাব করে, তাহলে 500 বর্গ মিটারে 500 টাকা লাগবে, আরো হাফ টাকা করে লাগবে, তার মানে কি 250 টাকা লাগবে, তার মানে কি 750 টাকা। এটি খুবই ইজি আইডিয়া, এর জন্য আপনাকে জটিল ভাবে চিন্তা করতে হবে বিষয়টা কিন্তু এমন না। হ্যাঁ, তাহলে অঙ্কটা যখন আপনি শর্টকাটে মানে ইন দ্য এক্সাম হলে করবেন, তখন বিষয়টি কিভাবে দেখবেন? খুব সহজ ভাবে দেখবেন যে 500 মিটার, 500 মিটার সরাসরি আপনি যেহেতু 1.5 টাকা করে খরচ করতেছেন, তার মানে 1.5 যোগ করে দেবেন, তাহলে 500 আর 500 অর্ধেক 250, তার মানে হচ্ছে 750। বেশ, কয়েক সেকেন্ডে কিন্তু ম্যাথটা হয়ে যাচ্ছে। কথাটা ক্লিয়ার? তার মানে আমাদের ম্যাথ খুব একটা জটিল না, জটিল হচ্ছে আমাদের চিন্তা, অর্থাৎ আমরা যত জটিল ভাবে চিন্তা করি আমাদের ম্যাথটাও তত জটিল ভাবে হয়। ওকে, তাহলে এবার 112 নাম্বার, খুব দ্রুত করে ফেলুন, ঝটপটে কয়েক সেকেন্ডের ভিতরে আপনি উত্তরটা কমেন্ট বক্সে লিখে ফেলুন, খুব দ্রুত লিখে ফেলুন।
ওকে, দেখছেন মাত্র কয়েক সেকেন্ডে কিন্তু আপনারা সমাধানটা করে ফেলতেছেন। তার মানে এর জন্য আমাদের টেন্স ফিল করার কিছু নেই, কারণ হচ্ছে ম্যাথকে যত ইজি ভাবে চিন্তা করবেন আপনার দেখা যাচ্ছে যে সমাধানটা ততটাই ইজি হবে। ওকে, এবার তাহলে আমরা যদি পরবর্তী প্রশ্নটাতে যাই, আপনারা এটিও পারবেন। এই দেখুন খুব দ্রুত একটু করে ফেলেন 113 নাম্বার। এখানে আমাদের আরেকটি বিষয় একটু মাথায় রাখা উচিত যে আমরা ম্যাথ করতে গিয়ে সবসময় ক্ষেত্রফল চাইবে এমনটা না। ধরেন এই আইডিয়ার ভিতর ভূমি চাইতে পারে, উচ্চতা চাইতে পারে, আপনার সমস্যা নেই। ধরেন ভূমি চাইলো, আপনার হয়তো উচ্চতা এখানে মানটা দেওয়া থাকবে, এখানে ক্ষেত্রফলের মানটা দেওয়া থাকবে, জাস্ট যেভাবে সমীকরণ সমাধান করবেন ঠিক সেভাবে দ্রুত সমাধান করে নেবেন। কথাটা ক্লিয়ার? যেমন এই যে ম্যাথটা 113 নম্বর ম্যাথ, এখানে ঠিক তাই ঘটেছে যে এখানে একটা ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে কত, এখানে 200 মিটার ক্ষেত্রফলটা দেওয়া আছে, রাইট? এখানে দেখা যাচ্ছে ভূমিটা আপনার দেওয়া আছে, অর্থাৎ এই মানটা দেওয়া আছে, তাই কিনা? আপনার তো এখানে হাফ থাকবে। প্রথমত আগে বেসিক মানে খুব সহজভাবে মানে থিওরিটিক্যালি চিন্তা করেন, পরবর্তীতে গিয়ে আপনি এটা মুখে মুখে করার চেষ্টা করবেন। কথাটা ক্লিয়ার? এবার দেখেন আমার এখানে কিন্তু 40, তার মানে আমাকে এই উচ্চতাটা বের করতে হবে। তাহলে উচ্চতা যেহেতু প্রশ্নে চেয়েছে উচ্চতা বের করতে হবে, তাহলে আপনি যদি চিন্তা করেন তাহলে এখানে স্বাভাবিকভাবে আপনি চিন্তা করতে পারেন যে এখানে কত আছে, 20 আছে, তাই কিনা? তার মানে এটিতে যদি কাটাকাটি করেন 20x, তাহলে এখানে হচ্ছে কত, 200। কথাটা ক্লিয়ার? আপনি যদি এবার x এর মানটা বের করেন তাহলে আপনার এখানে কত আসতেছে, 10, তাই কিনা? এখানে x এর মানটা কত আসতেছে, 10 আসতেছে। বেশ, আমাদের সঠিক উত্তর চলে আসলো। এখন বিষয়টা হচ্ছে এটি তো আপনি জেনারেল নিয়মে আপনি চিন্তা করবেন, কিন্তু আপনি যখন মেমোরি দিয়ে চিন্তা করবেন তখন বিষয়টা শুধু মাথায় রাখবেন যে এর পাশে যার মানটাই থাকুক তার মানটা অর্ধেক নেবেন। তার মানটা কি নেবেন, অর্ধেক নেবেন। অর্থাৎ আপনি যখন দেখলেন যে এখানে কত আছে, 40 আছে, তার মানে এখানে কত আসবে, 40-এর অর্ধেক কত আসবে, 20 আসবে। তার মানে 20 দিয়ে এই পাশে ভাগ করে দেন, তার মানে সরাসরি x এর মানটা আপনি পেয়ে যাচ্ছেন। বেশ, এই কাজটুকু আপনি মানে দেখা যাচ্ছে যে মনে মনে করে ফেলবেন, তাহলে সরাসরি আমার 10 উত্তর চলে আসতেছে। অবশ্যই আপনারা ইতিমধ্যে সবাই উত্তর লিখেছেন, কারণ হচ্ছে আপনাদের এই বেসিকের ক্ষেত্রে স্কিল যথেষ্ট স্ট্রং। ওকে ওকে, থ্যাংক ইউ। মোহাম্মদ রিয়াজ ভাই লিখেছেন, তারপর প্রত্ন দে, নিয়ামুল হক লিখেছেন, সাজিয়া ফ্রিন, নুসরাত সুমি। ওকে, এবার একটু পরবর্তী ম্যাথটাতে আমরা যাব। ওকে, 114 নম্বর ম্যাথটা দেখুন। 114 নম্বর ম্যাথটা খুব দ্রুত একটু সমাধান করে ফেলুন, এটিও খুব সহজ ম্যাথ। হ্যাঁ, তবে আপনারা জানেন, যারা আমার অনুপাত সমানুপাতির ক্লাস করেছেন তারা একটা বিষয় জানেন যে যখন আমার অনুপাত আকারে কোনো মান দেওয়া থাকবে, যেমন এখানে ভূমি দেখা যাচ্ছে আমার কত দেওয়া আছে, 3 আছে, আর উচ্চতা 4 আছে, এটা অনুপাত আকারে। তার মানে এদের ক্ষেত্রে আপনি এখানে x ধরে নেবেন। কি ধরে নেবেন, x ধরে নিয়ে এটা সংখ্যায় রূপান্তর করে ফেলবেন। কথাটা ক্লিয়ার? যে x ধরে নিয়ে এটা কি সংখ্যায় রূপান্তর করে ফেললেন। এরপর স্বাভাবিকভাবে আপনি হাফ, তারপরে এখানে আপনার সরাসরি কি আছে, ক্ষেত্রফল দেওয়া আছে। ব্যাস, এবার এখান থেকে সরাসরি x এর মানটা বের করে ফেলুন। একটু দ্রুত কমেন্টে জানিয়ে দিন যে এখানে x এর মানটা কত হবে। দ্রুত কমেন্টে জানিয়ে দিন যে x এর মানটা কত হবে। ওকে, দেখুন আপনাদের কমেন্ট আসতে লেট হচ্ছে, তাহলে এখানে আমি সরাসরি কি লিখতে পারি, এটার অর্ধেক যদি করে ফেলি তাহলে এখানে 2x, তাহলে সরাসরি এই পাশে আমার কি আসতেছে, 6x চলে আসতেছে। তাহলে এখানে 11 76 চলে আসতেছে, তাহলে x সমান সমান আমার 11 76, এখানে আমার 6 চলে আসতেছে, রাইট? তাহলে 6 আসলে এখানে দেখা যাচ্ছে 6 কে 6, তাহলে আমার 5 থাকতেছে কত, 57, তাহলে 6 9 54। তাহলে আমার এখানে আর থাকলো কত, 1। তাহলে 1 যদি থাকে তাহলে সরি 54 যদি থাকে তাহলে আমার থাকতেছে 3, তাহলে 36, তাহলে 6 6 36, অর্থাৎ 196 আসতেছে আমার কি এখানে
এক্স স্কোয়ার মানটা, সরি এখানে কিন্তু আমার 3x আর 4x এটা গুণ করলে এক্স স্কোয়ার হয়ে যাবে, তাহলে এক্স স্কোয়ার মানটা আমার 96 আসতেছে। এবার যদি আমি এই জিনিসটা এক্স এর মান হিসেবে যদি বের করতে চাই তাহলে আমার কত আসবে, 14 আসবে। এবার আমার প্রশ্নে যেটা চাওয়া হচ্ছে ত্রিভুজটির উচ্চতা কত, তাহলে উচ্চতা চাওয়া হচ্ছে আমার কত, 4x। তাহলে 4x যদি আমার উচ্চতা চাওয়া হয় তাহলে আমার কত হচ্ছে, এখানে 54 হচ্ছে, এটি আমার উত্তর। সরি, 4×4 = 16, 56 হচ্ছে। কথাটা ক্লিয়ার? তাহলে এই যে আমাদের ম্যাথটা, এটি কিন্তু দেখা যাচ্ছে খুব একটা সময় লাগার কথা না, মাত্র কয়েক সেকেন্ডে আমরা ম্যাথটা করে ফেলতে পারি। তবে এই ক্ষেত্রে আপনাকে যে আইডিয়াটা যেভাবে জেনারেট করতে হবে সেটা সব সময় আপনার এখানে 3×4 = 12, তাহলে সরাসরি 6x লিখে ফেলবেন। পরীক্ষার হলে 6x মানে 6x² এটা মাথায় রেখে সরাসরি আপনি x² দিয়ে ওই যে মানটা থাকবে এটাকে সরাসরি আপনি কি করে ফেলবেন, এভাবে ভাগ করে ফেলবেন। তারপরে সরাসরি প্রশ্ন হচ্ছে এই ভাগটা নিয়ে কাজ করবেন। ভাগটা নিয়ে কাজ করার পরে আপনি সরাসরি 196 পাচ্ছেন। তাহলে 196 আর আপনাদের এখানে 196 বর্গমূলটা নিশ্চয়ই মনে আছে, তার মানে কি আপনার সরাসরি কোথায় চলে আসে, 14। এবার যদি ভূমির মান চাইতো তাহলে আমরা 14 দিয়ে এই 3 কে গুণ করে দিতাম, আর যেহেতু উচ্চতা চেয়েছে আমরা 4 দিয়ে গুণ করে দিয়েছি। এভাবে আমরা খুব দ্রুত এই সহজ অঙ্কগুলি করে ফেলবো। ওকে, এবার তাহলে আপনারা এই প্রশ্নটি একটু সমাধান করুন। এটি খুব সহজ সমাধান, খুব দ্রুত একটু সমাধান করে ফেলুন, খুব দ্রুত সমাধান করে ফেলুন যে এটি কত হবে। ওকে, তাহলে সবার উত্তর সঠিক হয়েছে। এবার আমরা পরবর্তী প্রশ্নটাতে যাচ্ছি, 116 নম্বর প্রশ্নটি। 116 নম্বর প্রশ্ন বলা হচ্ছে একটি ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 84 বর্গ গজ। একইভাবে ত্রিভুজের শীর্ষবিন্দু হতে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য হচ্ছে 12 গজ। তাহলে ভূমির দৈর্ঘ্য কত? আমার মনে হয় যে এই অঙ্কটিও আপনারা পারবেন, আমি একটু পাস করে যাচ্ছি, আপনারা একটু সমাধান করে নেবেন। ওকে, একটু আমি পাস করে যাচ্ছি, এটি আপনারা সমাধান করে নেবেন। আমি একটু পরের অঙ্কে চলে যাচ্ছি, 117 নাম্বার। দেখেন 117 নম্বর অঙ্কটাও আপনারা পারবেন, এটিও আমি একটু দয়া করে পাস করে যাচ্ছি, কারণ হচ্ছে যে এখানে সময় নষ্ট করতে চাচ্ছি না। দেখেন একটি ত্রিভুজের ভূমির পরিমাণ 4 মিটার আছে, একইভাবে আমাদের দেখা যায় উচ্চতা আছে 3 মিটার, ক্ষেত্রফলটা কত। তার মানে কি এটা হচ্ছে প্রথম দিকে যে ম্যাথগুলি করেছি এই ম্যাথগুলি। ওকে, তাহলে এবার 118 নম্বর ম্যাথটি আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আমি কিছুক্ষণ আগে কথা বলেছিলাম যে হেরনের সূত্র নিয়ে। হেরনের সূত্রটা এটি খুবই ইম্পর্টেন্ট একটা সূত্র। এটি যদি আপনারা একটু খেয়াল করে দেখেন, আমি আবারও একটু লিখতেছি, সেটি হচ্ছে যেখানে প্রথমত আপনি অর্ধ পরিসীমা আপনি বের করে নেবেন। আমি একটু আগে চিত্রও এঁকেছিলাম, আপনারা হয়তো খেয়াল করেছেন যে ধরেন এ বি সি। ওকে, তাহলে প্রথমত আপনি অর্ধ পরিসীমা বের করে নেবেন, অর্থাৎ টোটাল পরিসীমা 3টা বাহু যোগ করলে টোটাল পরিসীমা, 2 দিয়ে ভাগ করলে অর্ধ পরিসীমা। এরপর আমরা কি করব, এরপর আমরা ক্ষেত্রফল বের করে নেব। এরপর আমরা সরাসরি ক্ষেত্রফল বের করব। তার মানে ক্ষেত্রফল বের করার জন্য আমরা একবার এ বিয়োগ করব অর্ধ পরিসীমা থেকে, একবার বি বিয়োগ করব, একবার আমরা কি বিয়োগ করব, সি বিয়োগ করব, রাইট? তাহলে এই হচ্ছে আমাদের কি ক্ষেত্রফল। এখন এই হেরনের সূত্র আমরা কখন ইউজ করব, আমি একটু আগে বলেছি যখন আমার 3টা বাহু দেওয়া থাকবে, এটা যে কোনো ত্রিভুজের যখন আমার 3টা বাহু দেওয়া থাকবে তখন আমরা হেরনের সূত্রটা ইউজ করব। আর ভূমি উচ্চতা দেওয়া থাকলে আমরা জেনারেল সূত্রটাকে ইউজ করব। কথাটা ক্লিয়ার? তার মানে হেরনের সূত্র ইউজ করার সময় আপনাকে সবসময় মাথায় রাখতে হবে যে এখানে 3টা বাহু থাকতে হবে, রাইট? এবার 118 নম্বর ম্যাথটি দেখুন। 118 নম্বর ম্যাথটি কত কি হবে, এখানে অর্ধ পরিসীমা আগে এস এর মানটা আপনি বের করে নেন।
তাহলে এস এর মানটা এখানে কত হবে? তাহলে এখানে 4 5 হচ্ছে 9 10 11 12, অর্থাৎ আমার এখানে অর্ধ পরিসীমা 12, তার মানে আমার হচ্ছে এখানে অর্ধ পরিসীমাটা হচ্ছে 6। ওকে, 6 যদি হয়ে থাকে তাহলে এবার আমাকে কি করতে হবে? এবার মানটা এখানে বসাতে হবে। মানটা যদি এখানে আপনি বসান তাহলে কি করতে হবে? প্রথমত 6, তাহলে 6 মাইনাস আমার সরি, যদি একটু যেহেতু আপনার সামনে প্রশ্ন থাকবে সরাসরি প্রশ্ন দেখে লিখে ফেলবেন। একটা হচ্ছে 4, আর একটা হচ্ছে 6 মাইনাস আরেকটি হচ্ছে কি আমাদের 5, আরেকটি হচ্ছে 6 মাইনাস 3। ওকে, তারপর আপনি যে কাজটা করবেন এখানে যদি বিয়োগ দেন তাহলে এখানে 2 হচ্ছে, এখানে 1 হচ্ছে, এখানে 3 হচ্ছে। তাহলে এখানে 6 দুগুণে 3 দুগুণে 6, 6 6 36। কথাটা ক্লিয়ার? তার মানে সমান সমান আমাদের কত হচ্ছে? 6 হচ্ছে। কথাটা ক্লিয়ার? এখানে সরাসরি আমাদের কত হচ্ছে? 6 হচ্ছে। এটি হচ্ছে আমাদের উত্তর। কথাটা ক্লিয়ার? তার মানে এখানে এভাবে আপনি অঙ্কটা করবেন। কথাটা ক্লিয়ার? কিন্তু আমরা এখানে একটা সিক্রেট নিয়ে কথা বলবো। সিক্রেটটা কি? আগে একটু আমি জিজ্ঞাসা করে নিই আপনারা আইডিয়াটা বুঝতে পেরেছেন কিনা। বুঝতে পারলে দ্রুত একটু কমেন্টে জানান যে বুঝতে পেরেছেন কিনা। আপনাদের পিথাগোরিয়ান ত্রয়ীর কথা কি মনে আছে? আমি বিগত ক্লাসে বলেছিলাম পিথাগোরিয়ান ত্রয়ী। ওকে, মনে আছে কি আপনাদের? যেটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমাদের যে পিথাগোরাসের যে উপপাদ্যটি রয়েছে, অর্থাৎ যে তিনটি মানের কারণে পিথাগোরাসের উপপাদ্যের যে উপপাদ্যটি প্রমাণিত হয়। কথাটা ক্লিয়ার? অর্থাৎ দেখা যাচ্ছে যে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, এই দুটোর যোগফল সমান হচ্ছে অতিভুজ স্কোয়ার। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে এটা পিথাগোরাসের উপপাদ্যকে সিদ্ধ করে। অর্থাৎ যে তিনটি মান, অর্থাৎ ভূমি লম্ব এবং অতিভুজের যে তিনটি মানের কারণে এই উপপাদ্যটি সিদ্ধ হয়, অর্থাৎ এই মানগুলিকে বলা হয় পিথাগোরিয়ান ত্রয়ী। এখন পিথাগোরিয়ান ত্রয়ী আমি বেশ একটা লিস্ট বই থেকে দেখিয়েছিলাম, আপনারা যারা বিগত লাইভে মানে লাইভ দেখেছিলেন, এগুলি যদি আপনার মুখস্থ থাকে তাহলে কিন্তু আপনার খুবই লাভ। কিরকম লাভ? যেমন আমরা এখানে কিন্তু কি ইউজ করলাম? আমরা বেশ একটু লম্বা একটা মেথড ইউজ করেছি, যেটি হচ্ছে হেরনের সূত্র। এখন আপনি যদি এখানে যে মানটা দেওয়া আছে, দেখুন তিনটা মান দেওয়া আছে, তিনটা মানে একটা হচ্ছে কত? 4, আরেকটা হচ্ছে 5, আরেকটা হচ্ছে 3। আপনারা জানেন যে পিথাগোরিয়ান একটা ত্রয়ী আছে 3 4 5। ওকে, অর্থাৎ ভূমি লম্ব এবং অতিভুজ, এটাকে যদি আপনি এভাবে হিসাব করে দেখেন তাহলে দেখেন এর সমান হবে 3 তিরিকে 9 16 25। তার মানে কি এ পাশে 25 এ পাশে 25। অর্থাৎ যখন আপনি তিনটার বাহুর মান দেখবেন সেখানে একটু মানে চিন্তা করে দেখবেন যে এটা কোনো ভাবে এটি পিথাগোরিয়ান ত্রয়ীর মাঝে আছে কিনা। যদি দেখেন হ্যাঁ পিথাগোরিয়ান ত্রয়ীর মাঝে আছে, তাহলে আপনি এই যে ভূমি আর লম্বকে নিয়ে ঠিক সেই সূত্রটা অ্যাপ্লাই করে খুব দ্রুত ম্যাথটা করে ফেলবেন, ভূমি ইন্টু উচ্চতা। বেশ, তাহলে আপনার জন্য সুবিধা কি হবে? ম্যাথটা নিয়ে এত দুটো ধাপ আপনাকে অতিক্রম করতে হবে না, আপনি মুহূর্তে অঙ্কটা পেরে যাবেন। কারণ হচ্ছে দেখেন আমি এখানে জাস্ট এখানে কত হাফ ইন্টু 4 ইন্টু সরি 3 ইন্টু 4, তার মানে কত হচ্ছে 4 এর মধ্যে 2, 3 দুগুণে 6। আর আমি যখন এটা বুঝতে পারবো যে এটা পিথাগোরিয়ান ত্রয়ী, সরি এখানে ছোট থেকে বড় এখানে 3 4 তারপর হচ্ছে 5, যখন আমি বুঝবো যে এটা পিথাগোরিয়ান ত্রয়ীর লম্বভূমি, তাই কিনা, তখন আমি কি কাজ করব? আমি একটার এখানে 3 এবং আরেকটার অর্ধেক করে নেব। কোনটার অর্ধেক করব? যেটা সহজ হয়। তার মানে সরাসরি উত্তর হচ্ছে 3 দুগুণে 6। কথাটা ক্লিয়ার? এইটুকু বুঝতে পেরেছেন কিনা খুব দ্রুত একটু কমেন্টে জানান, খুব দ্রুত কমেন্টে জানান।
থ্যাংক ইউ। এবার আমরা পরবর্তী প্রশ্নটাতে চলে যাব। 119 নম্বর প্রশ্নটা আপনারা একটু অ্যানালাইসিস করুন। 119 নাম্বারটা। 119 নাম্বারটা একটু ট্রাই করুন, খুব দ্রুত ট্রাই করুন। এখানে প্রথমত দেখুন লাস্টে প্রশ্নের শেষের দিকে আমাকে যেটা বলা হচ্ছে যে এখানে প্রতি বর্গমিটারে 5 টাকা হিসেবে ধানের চারা লাগাতে কত টাকা খরচ করতে হবে। কিন্তু আমি আবারও বলছি, খরচ কত হবে প্রতি বর্গ মিটারের খরচ হিসেবে সেটা আমরা পরে চিন্তা করব। আগে দেখবো যে আমার জমির পরিমাণ কত। আমি যদি জমির পরিমাণই না জানি তাহলে আমার ওই জমিতে কত খরচ হবে সেটা আমি কিভাবে বুঝবো। এই কারণে ওইটুকুনি পরে চিন্তা করবেন, আগে ক্ষেত্রফলের দিকে মনোযোগ দিন। কারণ হচ্ছে এখানে ক্ষেত্রফলটি ইম্পর্টেন্ট, যেটি বের হওয়ার পর দেন আপনি কি করতে পারবেন, এখানে টোটাল খরচটা বের করে নিতে পারবেন। একটু দ্রুত কমেন্টে জানান। আপনারা যারা পিথাগোরিয়ান ত্রয়ী সম্পর্কে ধারণা নেই তারা একটু আমার বই থেকে পিথাগোরিয়ান ত্রয়ী অংশটা পড়ে নেবেন, তাহলেই বুঝবেন যে কোনটা ভূমি ধরবেন, কোনটা লম্ব, কোনটা উচ্চতা, মানে অতিভুজ। খুব একটু দেখে নেবেন, অথবা আপনি হয়তো পূর্বের ক্লাস করেছেন সেটা হয়তো ভালোভাবে মনোযোগ দেননি। আর দ্রুত এই ম্যাথটি করুন, 119 নম্বর ম্যাথটি, দেখি আপনাদের উত্তর কত আসে। ওকে, অলরেডি আপনারা উত্তর করা শুরু করেছেন, থ্যাংক ইউ, গুড। থ্যাংক ইউ। আপনারা একটু বলুন যে এই ম্যাথটি করতে গিয়ে আপনি কোন মেথডটি ইউজ করেছেন, খুব দ্রুত একটু কমেন্টে জানান যে আপনি হেরনের সূত্রটি ব্যবহার করেছেন নাকি পিথাগোরিয়ান ত্রয়ী ইউজ করেছেন। খুব দ্রুত একটু কমেন্টে জানান যারা সমাধান করেছেন। খুব দ্রুত একটু কমেন্টে জানান যে আপনি কোন মেথডটি ইউজ করেছেন, কারণ হচ্ছে আমাদের এই ম্যাথটিও কিন্তু পিথাগোরিয়ান ত্রয়ী দিয়ে করা সম্ভব, কারণ আপনারা এটি ভালো করেই বুঝতে পেরেছেন। 119 নাম্বার, ওকে। কারণ আপনি দেখেন 15 বর্গ করেন, 20 বর্গ করেন, এবং দেখা যাচ্ছে যে এখানে 25-এর যেটা অতিভুজ এটা বর্গ করলে আপনি দেখবেন যে দুটো মিলে যাচ্ছে। তার মানে এটা পিথাগোরিয়ান ত্রয়ী দিয়ে ম্যাথটা করতে পারতেছেন। এখন আপনারা একটু দ্রুত বলেন যে কে কোন মেথডটা ইউজ করেছেন। ওকে, থ্যাংক ইউ। ওকে, আপনারা যথেষ্ট এক্সপার্ট এবং কৌশলী, থ্যাংক ইউ। ওকে, তাহলে আমার মনে হয় এই ম্যাথটি করার দরকার নেই, কি বলেন? তাহলে আমি একটু সামনে এগিয়ে যেতে চাচ্ছি। যদি কারো সমস্যা থাকে দ্রুত একটু কমেন্টে জানাতে পারেন, আমি হেল্প করব। ওকে, ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা একটু পরবর্তী ম্যাথটাতে চলে যাচ্ছি। পরবর্তী ম্যাথটাতে চলে যাচ্ছি। এখানে পরবর্তী ম্যাথটা দেখুন। পরবর্তী ম্যাথটাতে আপনি যদি ভালো করে খেয়াল করে দেখেন 120 নাম্বার ম্যাথটা। 120 নাম্বার ম্যাথটা আমি বইতেও বিশেষ করে উল্লেখ করেছি যে এই ম্যাথটি যদি আপনি 3টা বাহু যেহেতু দেওয়া আছে, আপনি যদি হেরনের সূত্রটি ব্যবহার করেন তাহলে কিন্তু ম্যাথটা সমাধান করতে আপনার হিউজ টাইম লেগে যাবে। আপনি ক্যালকুলেশন ভালো থাকলেও কয়েক সেকেন্ড সময় বেশি লেগে যাবে। তার মানে হচ্ছে এই জায়গাটায় আপনাকে সবসময় একটু মাথায় রাখতে হবে যে যখনই পিথাগোরিয়ান ত্রয়ীটা ইউজ করা যায় তখন সঙ্গে সঙ্গে সেটি আপনি ইউজ করবেন, দেন পরে অন্য কিছু নিয়ে চিন্তা করবেন। ওকে, তাহলে দেখুন 5 5 25, 4 4 16, তাহলে 25 16 হচ্ছে 41। তাহলে আমরা যদি 41 রুট ওভার 41 কে বর্গ করি তাহলে সেটাও 41 হবে। তার মানে এটা পিথাগোরিয়ান ত্রয়ী, কথাটা ক্লিয়ার? তাহলে পিথাগোরিয়ান ত্রয়ী যদি হয় তাহলে 4 অর্ধেক 2, 5 দুগুণে 10, তার মানে উত্তর হচ্ছে আমাদের ছে। কথাটা ক্লিয়ার? থ্যাংক ইউ। এবার আমরা পরবর্তী প্রশ্নটাতে যাচ্ছি, 121 নাম্বার। হ্যাঁ দেখেন, 121 নাম্বার প্রশ্নটা এটি কিন্তু পিথাগোরিয়ান ত্রয়ী হবে না। যেহেতু পিথাগোরিয়ান ত্রয়ী হবে না তাহলে আপনাকে কি করতে হবে, এটা স্বাভাবিক নিয়মে আপনাকে সমাধান করতে হবে। তার মানে আগে এস এর মানটা নিতে হবে। এস এর মান এখানে কত, 5 6 কত 11, 11 7 কত 18, তার মানে আপনার সরাসরি 9।
তাহলে সরাসরি যদি 9 হয় তাহলে 9 থেকে একবার মাইনাস করতে হবে আমার কত 5, একবার 9 থেকে মাইনাস করতে হবে আমার কত 6, একবার 9 থেকে মাইনাস করতে হবে আমার 7, রাইট? তার মানে আমার এখানে দেখা যাচ্ছে এখানে 4 টিকবে, এখানে আমার 3 টিকবে, এখানে আমার 2 টিকবে। কথাটা ক্লিয়ার? এবার আমরা যদি এটাকে মানে বর্গমূল করি, আসলে বর্গমূল হবে কিনা আমি একটু ট্রাই করে দেখি। যে এখানে 3 3, এখানে 2 2, এখানে 3 2। আমাদের উত্তরের দিকে একটু তাকান। উত্তরে আমাদের যে আমি একটু এগিয়ে যাই, এখানে আপনাদের একটা বেসিক শেখা হবে। যেমন আমরা যখন কোনো বর্গমূলের ভিতরে কোনো সংখ্যা মানে জোড় আকারে থাকে, তখন তার পরিবর্তে আমরা বর্গমূলের বাইরে একটা লিখলে সেটা বর্গমূল মুক্ত হয়ে যায়। যেমন এটা বর্গমূলের বাইরে চলে আসলো, যেহেতু দুটো আছে একটার পরিবর্তে। এখানেও দুটো আছে, দুটোর পরিবর্তে একটাকে বাইরে আনলাম, তাহলে কি এটাও বর্গমূল মুক্ত হয়ে গেল। দেখুন আমাদের কিন্তু এখানে 3 দুগুণে 6 থাকতেছে, যেহেতু এদের জোড় নেই। তার মানে এখানে 6√6 থাকতেছে, কিন্তু আমাদের কিন্তু প্রশ্নে এই ধরনের কোনো অপশন নেই। যদি অধিকাংশ ক্ষেত্রেই অপশনগুলি এই টাইপের থাকে, এই টাইপের যদি থাকে তখন আপনি সরাসরি এভাবেই হিসাব করবেন। কথাটা ক্লিয়ার? কিন্তু যেহেতু আমার এই টাইপের নেই, তাহলে আমাকে গুণ করে সামনে এগোতে হবে। কথাটা ক্লিয়ার? গুণ করে যদি সামনে এগোতে চান তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে এখানে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে 3 দুগুণে 6, 6 দুগুণে 12। তার মানে এখানে সরি 3 4 12, 12 দুগুণে 24, রাইট? তাহলে দেখা যাচ্ছে যে আপনার এখানে আছে 4 নং 36 6, 9 দুগুণে 18, আর 3 কত 221। তার মানে একে বর্গমূলে রূপান্তর করতে হবে। আপনারা যারা আমার সেই 50টি ক্লাসে যে ধারাবাহিক যে 50টি ক্লাস ছিল সেখানে যারা বর্গমূল নির্ণয়ের কৌশল দেখেছেন তারা জানেন যে এটা সহজেই বর্গমূল বের করা যাবে। কথাটা ক্লিয়ার? এবং সহজেই বর্গমূল যদি দশমিকেও আসে, আপনারা স্বাভাবিক নিয়মে এটা করে নিয়ে আমি জাস্ট শুধু বলে দিচ্ছি যে এটা একবার যাবে, তাহলে এখানে থাকবে কত 1। তাহলে এটার দ্বিগুণ আনতে হবে, তাহলে একের দ্বিগুণ হচ্ছে 2। আর এবার 16 কেটে নিয়ে আসলাম, যদি 16 কেটে নিয়ে আসি তাহলে এবার আমি দেখা যাচ্ছে যে এখানে কতবার দিতে পারি। স্বাভাবিকভাবে যদি আমি 4 বার দিই তাহলে কত হচ্ছে 4 4 16 6, 4 দুগুণে 8, আমার কত 9। কথাটা ক্লিয়ার? এখানে শূন্য থাকতেছে, তাহলে এখানে দেখা যাচ্ছে কত থাকতেছে 2 থাকতেছে, রাইট? এবার আপনি সামনে আরো এগোতে পারেন, যদি এগোন তাহলে এটার 28 হবে, তাই কিনা? 14 গুণে 28। তাহলে যেহেতু যাচ্ছে না এটা দশমিক দিতে হবে। দ্যাট মিন্স আমাদের এই ম্যাথটি 14 অথবা 15 যে কোনো একটা আসবে। আমরা যদি একটু আগাই তাহলে এখানে আমরা দশমিক দেওয়ার পর আপনি এক জোড়া শূন্য নিতে পারবেন। ওকে, এক জোড়া শূন্য নিয়ে নিলেন। তাহলে এখানে যদি আমরা 6 বার দেই তাহলে কত হচ্ছে দেখেন তো। 6 6 36 6, তারপর 6 8 দেখা যাচ্ছে যে 6 8 48, আর 3 48, 3 হচ্ছে আমার কত 51। 51 1, তারপর হাতের 5, তারপর হচ্ছে 6 দুগুণে 12, আর 5 কত 17। অর্থাৎ আমাদের তারপরেও হয়তো দেখা যাচ্ছে যে 6 অথবা 7 টাইমস যাচ্ছে। আমি শুধু এইটুকু বোঝাচ্ছি এখানে 6 7 টাইমস যাক, সেটি হচ্ছে যে যখন কোনো সংখ্যার মান 5 এর উপর হয়, 5.5 এর উপর হয়, সেটাকে 15 ধরে নেওয়া হয়। সেটাকে কি ধরে নেওয়া হয়? 15 ধরে নেওয়া হয়। তার মানে এখানে আমার উত্তর হবে 15 বর্গমিটার। দেখুন তাহলে উত্তর আসতেছে আমার কত এখানে 15 বর্গমিটার। এইটুকু বুঝতে পেরেছেন কিনা প্লিজ দ্রুত একটু কমেন্টে জানান যে বুঝতে পেরেছেন কিনা। একশত 22 নম্বর ম্যাথটি দেখুন।
122 নম্বর ম্যাথে এটি আপনি যদি ভালো করে খেয়াল করে দেখেন, 20 গুণ করলে 400 আর 21 গুণ করলে 441, তাহলে 441 আর 400 এটি হচ্ছে 841, আর 29 গুণ করলে 841, তার মানে এটি হচ্ছে পিথাগোরিয়ান ত্রয়ী। এখানে আর আমরা সময় নষ্ট করতে চাচ্ছি না। 123 নম্বর ম্যাথটা দেখেন। 123 নম্বর ম্যাথে কি বলা হচ্ছে, একটি ত্রিভুজের তিনটি বাহু যথাক্রমে 15 সেন্টিমিটার, 80 সেন্টিমিটার এবং 25 সেন্টিমিটার। 75 না, এটি আমাদের পিথাগোরিয়ান ত্রয়ী হচ্ছে না। যেহেতু পিথাগোরিয়ান ত্রয়ী হচ্ছে না, তার মানে হচ্ছে এটাকে আপনি সাধারণ নিয়মে সমাধান করতে হবে। কথাটা ক্লিয়ার? সাধারণ নিয়মে যদি আমরা সমাধান করি তাহলে সমাধানটা কি হবে? 123 নম্বর। 123 নম্বরটা ভালো করে খেয়াল করে দেখেন, যে সাধারণ নিয়মে এটি কি হবে। একটি ত্রিভুজের তিনটা বাহু, এখানে আমরা যদি এস এর মানটা আগে বের করে নেই তাহলে আমাদের কথা হচ্ছে 75 হচ্ছে, তারপর হচ্ছে ওকে 75 হচ্ছে, এখানে কথা হচ্ছে 80 হচ্ছে, আর হচ্ছে 25। ওকে, তাহলে 2 এখানে, তাহলে আমাদের কত হচ্ছে টোটাল যদি যোগ করেন তাহলে এখানে হচ্ছে 10 এর 0 হাতের 1 2 আর 10 10 আর 7 17 18। ওকে, তারপরে আপনার এখানে আসতেছে কত 90। এবার আমরা তাহলে দেখা যাচ্ছে যে ক্ষেত্রফলটা বের করে নিই। ক্ষেত্রফল যদি বের করি তাহলে দেখা যাচ্ছে যে আমাদের এই জায়গায় 90, তাহলে 90 মাইনাস এখানে কত 75, 90 মাইনাস 80 এবং 90 মাইনাস 25, রাইট? এই হচ্ছে মূলত বিষয়। এখন আমরা যদি হিসেব করতে থাকি তাহলে 90 আসবে, তারপর পাশাপাশি দেখা যাচ্ছে আমাদের এখানে কত, আমাদের দেখা যাচ্ছে 80 15, তাই কিনা? এখানে হচ্ছে আমাদের 10, আর এখানে হচ্ছে আমাদের কত কত 60 65। ওকে, তাহলে এই ম্যাথটিকে আপনি যদি অপশনের দিকে তাকিয়ে দেখেন যে অপশনে আমাদের বর্গমূল দিয়েও আমাদের উত্তর আছে, তার মানে আমরা ওইভাবে ম্যাথটা সমাধান করার চেষ্টা করি। কথাটা ক্লিয়ার? আমরা যদি দেখি এখানে 15 আছে, তাই কিনা? এখানে 90 কে যদি ভাঙাই তাহলে 6 15 90 হচ্ছে। আবার 6 কে যদি আবার ভাঙিয়ে নেই, যেহেতু আমাদের এখানে 6 নেই, 6 কে আবার ভাঙিয়ে 3 গুণে 6, আর 6 15 হচ্ছে কত 90, তার মানে এইটুকু ভাঙালে 90 হবে। এটা আপনি কি করবেন, আশেপাশের ডিজিটগুলি দেখে ভাঙাবেন যাতে করে আপনার হিসেবে সময়টা কম লাগে। তাহলে 6 15 90, এখানে তাহলে আরেকটা 15, আমরা একটা জোড় চলে আসলো, এটা আমাদের দরকার ছিল। তারপর এটাকে আমরা ভাঙাই 5 দুগুণে 10, তাহলে এটাকে আমরা যদি ভাঙাই 5 13 দিয়ে আমরা ভাঙাতে পারি। ওকে, 5 13 দিয়ে যদি ভাঙাই তাহলে কি করবে, এখন দেখেন আমরা এই 2 এর মাঝে আরেকটা 2 আছে, তার মানে দুটো 2 আছে, তার মানে দুটো 2 এর পরিবর্তে আমরা একটা 2 নেব, রাইট? 3 আছে, এখানে আমার আর কোনো 3 নেই, এটা আমার থাকলো। 15 এখানে আছে, এখানে আছে, তার মানে একটা 15 আমি নেব। ওকে, তাহলে এখানে 5 এখানে আছে, এখানে আছে, তার মানে আমি একটা 5 নেব। এবার তাহলে 13-র কোনো জোড় নেই, 15 3-এর কোনো জোড় নেই, তার মানে এবার আমি বর্গমূলের ভিতর যাদের জোড় নেই তাদেরকে রেখে দেব, রাইট? রেখে দেওয়ার পর আমরা দেখব 5 দুগুণে 10 আর 15 গুণ করলে এটি হচ্ছে 150, 3 13 আমাদের 39, তার মানে এটি হচ্ছে আমাদের কি উত্তর। ওকে, এটি হচ্ছে আমাদের উত্তর। আশা করি বুঝতে পেরেছেন। যদি বুঝতে আমি অঙ্কগুলি কেন করতেছি, আমি জানি যে আমি যদি এখন আপনাকে ডায়লগ মেলে দেই, এত সহজ অঙ্ক যদি না পারেন তাহলে চাকরি কেমনে করবেন। আসলে দেখুন, আমার যে সিরিজটা চলমান সিরিজটা, আমি জানি আমি দীর্ঘ প্রায় অর্ধযুগের অধিক সময়, এখন প্রায় দেখা যায় 8-9 বছর হয়ে যাচ্ছে, আমি হাজার হাজার শিক্ষার্থী পড়িয়েছি। আমি দেখেছি 80+ শিক্ষার্থীদের সমস্যা হচ্ছে বেসিকগুলিতে। এখন আমি যদি আপনাকে তুড়ি মেরে উড়িয়ে দেই যে এই সহজ প্রশ্নগুলি পারবেন না তো চাকরি কিভাবে করবে, এটা আমার পক্ষে উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। যেহেতু বাংলাদেশে একটি ভয়াবহ অবস্থা হচ্ছে প্রায় 80+, মানে মানে 80+% শতকরা যেখানে এই সহজ বিষয়গুলি বুঝে না। সো দেখা যাচ্ছে এই কারণে আমি এই লেভেলটা নিয়ে কাজ করতে চাচ্ছি।
আপনি হয়তো দেখা যায় বেসিক লেভেলটা শেষ হলে তখন অ্যাডভান্স লেভেলে যে কোনো কিছুই আপনি সমাধান করতে পারবেন। তার জন্য কখনোই কোনো শিক্ষকের সহায়তা দরকার হবে না। এই কারণে দেখা যাচ্ছে যে সহজ বলে উড়িয়ে দিতে গিয়ে আমরা আসলে ম্যাথ শিখতে পারতেছি না। কথাটা ক্লিয়ার? এই কারণে আসুন সর্বপ্রথম আপনাকে আগে প্রমিস করতে হবে যে আমি আগে আমার বেসিক কনসেপ্ট যেগুলি আমি দেখা যাচ্ছে 1 to 10 পর্যন্ত পড়েছি সেগুলি আমি আগে ক্লিয়ার কিনা। সেগুলি ক্লিয়ার করার পর তারপর আপনি গল্প করেন হ্যাঁ আমার বেসিক দরকার নেই। কিন্তু যদি দেখেন যে না 1 to 10 পর্যন্ত এই লেভেলগুলিতে আপনি দুর্বল ছিলেন, তার মানে এখানে চাপা পিটানোর কিছু নেই যে আপনি এসব যদি না পান তাহলে আপনি অঙ্ক কিভাবে করবেন, আপনি চাকরি কিভাবে পাবেন। আসলে আমি আমার হাত ধরে জিরো থেকে শুরু করে এরকম অনেক শিক্ষার্থী আছে যারা আজকে আলহামদুলিল্লাহ বাংলাদেশের সমস্ত সেক্টরে জব করতেছে। তার মানে আমি জানি যে একজন বেকার শিক্ষার্থীর যন্ত্রণা এবং যাতনাটা কি। তাদেরকে সবাই শুধু অ্যাডভান্স অ্যাডভান্স অথবা একটা লেভেল থেকে কথা বলে, একটার পর আরেকটা ম্যাথ লিঙ্ক আপ করে দেয় না। ফলে দেখা যাচ্ছে তারা শুধু হা 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 করে তাকিয়ে শুধু ম্যাথ ভালো বুঝতেছে বাট ধরে রাখতে পারতেছে না। কারণটা কি? ওই ইন্টার রিলেশনটা তারা খুঁজে পাচ্ছে না। এই জন্যই আমি দীর্ঘ সময় নিয়ে আমি আবারও বলছি যে আমি বারবার বলছি যে এই বইটি ম্যাথ টিউটর বইটি আমার দীর্ঘদিনের এই গবেষণার ফসল, যেখানে আমি একটা সিঁড়ি ব্যবহার করেছি। বারবার বলছি এই সিঁড়ি ব্যবহার করে আমি বইটা লিখেছি, যেখানে আপনি স্টেপ বাই স্টেপ আপনার মনস্তাত্ত্বিক প্যাটার্নটা খুঁজে পাবেন, যেটা গত হয়তো দীর্ঘ সময় ধরে আপনি খুঁজতেছেন আপনি পাচ্ছেন না। কিন্তু আমি আপনাকে এতটুকু নিশ্চয়তা দিতে পারি ইনশাল্লাহ ম্যাথ টিউটর বইয়ে এই জিনিসটা পাবেন। এই কারণে জীবনে অনেক ইনভেস্ট করেছেন। আর সম্পূর্ণ দেখুন এই বইটা সংগ্রহ করা মাত্র এত সম্পূর্ণ প্রায় এখানে 95টি ক্লাস এই বইটার উপর একটানা আপনি পাচ্ছেন এবং 9টা মডেল টেস্ট, যেটা তো আপনি দেখা যাচ্ছে 4-5 হাজার 10,000 টাকা খরচ করেও আপনি এই সাপোর্টটা পাবেন না। তার মানে 4-5 হাজার টাকার যে এই সাপোর্টটা এইটুকুর জন্য হলেও আপনার 350 টাকা ইনভেস্ট করে বইটা দ্রুত সংগ্রহ করে মানে নেওয়া উচিত। ওকে, একে আমরা প্রত্যেক সবসময় একটা কথাকে দুভাবে চিন্তা করি। সবসময় মনে করি হ্যাঁ এই কথা তো ছাড়ের লাভ, হ্যাঁ ছাড়ের লাভ 350 টাকার ভিতরে। আপনার লাভ কত? আপনার লাভ হচ্ছে 10,000 টাকার ভিতরে। তার মানে আপনার দেখতে হবে যে আপনার প্রফিট আমার প্রফিট, কিন্তু আপনার প্রফিটটা আমার তুলনায় বেশি কিনা। এটি হচ্ছে মূল হিসেবটা। সবসময় মাথায় রাখবেন যে আপনার প্রফিটটা যে কোনো চুক্তিতে দুই পক্ষই প্রফিট করবে, কিন্তু সবসময় আপনি কখন জিতে যাবেন? আপনি জিতে যাবেন যখন আপনার প্রফিটের পাল্লাটা ভারী হবে। সো এগুলি কমন সেন্স। সো এগুলি সহজভাবে চিন্তা করুন, দেখবেন জীবনটাকে অনেক সহজ করতে পারবেন। ওকে, থ্যাংক ইউ। এবার আমরা এই ম্যাথটি নিয়ে একটু কথা বলবো। দেখেন এই ম্যাথটি একটু বোঝার চেষ্টা করেন যে এটি বুঝতে পারছেন কিনা। এটি একটু দাগটা পড়ে নেন। ওকে, এখানে একজন ভাই বলেছে যে 5-3-15 করলেন না কেন? এই কারণেই করিনি যেহেতু এই পাশে একটা 15 পেয়ে গেছি, এই পাশে যেহেতু আমার একটা 15 রয়েছে, তাহলে হয়তো ভাঙ্গিয়ে আমি সময় নষ্ট কেন করব? কথাটা বুঝতে পারছেন কিনা? এই কারণেই মূলত এটা করা হয় না। আমি আবারও বলছি যে এই পাশে যেহেতু 15 আছে এই পাশেও 15 আছে, তো সঙ্গত কারণেই আর আমি এটাকে ভাঙ্গিয়ে আর আবার এটাকে ভাঙ্গাতে হবে, এই কারণে আমি আর ভাঙ্গালাম না। ওকে, কারণ আমাদের এক জোড়া দরকার, সবসময় বর্গমূলে এক জোড়া করে খুঁজবেন। এক জোড়া হয়ে গেলে ওকে আর ভাঙানোর দরকার নেই। ওকে, এবার আমরা একটু এই ম্যাথটার দিকে যাব। এই ম্যাথটা দেখেন, আমাদের 124 নম্বর ম্যাথটা। 124 নম্বর ম্যাথে এখানে দেখেন বলা হচ্ছে যে পরিসীমা। পরিসীমা তো আপনার মনে আছে যে এ বি সি এই তিনটার যোগফল। এখানে পরিসীমাটা এ প্লাস বি প্লাস সি সমান এখানে দেওয়া আছে কত? 18। ওকে, এখন বলা হচ্ছে বাহু তিনটি দৈর্ঘ্যের অনুপাত। এ হচ্ছে 2, বি হচ্ছে 3 এবং সি হচ্ছে 4। আমি বলছি কি অনুপাত থাকলে এদের সাথে কি করবেন? অনুপাত যদি থাকে তাহলে এদের সাথে এক যোগ করে এটা সংখ্যায় রূপান্তর করবেন, রাইট? তাহলে এটি 4x, বেশ আমাদের সংখ্যায় রূপান্তর হয়ে গেল। এবার এই তিনটার যোগফল যেহেতু 18, তাই কিনা? এই তিনটার যোগফল যেহেতু আমার 18, তার মানে এই তিনটা আমরা যোগ করব, যোগ করে সমান সমান 18 লিখবো। তাহলে এখানে কত হচ্ছে? 5 5 9,
তার মানে 9x এখানে 18, তার মানে x সমান সমান কত 2। এবার আপনার কাছে কি জানতে চেয়েছে, ত্রিভুজের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার। তাহলে আমার ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমি বের করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, তিনটা বাহু লাগবে এখানে। তাহলে তিনটা বাহু যদি লাগে তাহলে তিনটা বাহু এখানে যদি আমি হিসাব করি 2x সমান সমান আমি পাচ্ছি কত 2 দুগুণে 4, অর্থাৎ আমি যদি হিসাব করি x এর মান 2, তার মানে এখানে পাচ্ছি 4। আবার 3x যদি হিসাব করি তাহলে 3 ইনটু 2, তাহলে এখানে হচ্ছে 6। আবার যদি 4x আমি হিসাব করি তাহলে হচ্ছে এখানে কত 8। বেশ, তাহলে আমি মোটামুটি ভাবে এটি পেয়ে গেলাম। এবার আমাকে কি করতে হবে, আমি চারটা বাহু পেয়ে গেছি, তাহলে পিথাগোরিয়ান যে আমাদের যে হেরনের যে সূত্রটি আছে সেটি অ্যাপ্লাই করব। তাহলে হেরনের সূত্র অনুসারে s এর মানটা হবে কত 10, 18, 18 এর অর্ধেক কত হবে 9। কথাটা ক্লিয়ার? 18 এর অর্ধেক কত হবে 9। এবার আপনি ক্ষেত্রফলের সূত্র ফেলে, ক্ষেত্রফলের সূত্র ফেলে আপনার অঙ্কটা হয়ে যাবে। আশা করি এটি পারবেন। ওকে, আশা করি এটি পারবেন। প্লিজ খুব দ্রুত এইটুকু একটু সমাধান করে একটু দ্রুত কমেন্টে জানিয়ে দিন। ওকে, খুব দ্রুত একটু কমেন্ট করে জানিয়ে দিন যে এখানে কত হবে। এখানে পেজ নাম্বার হচ্ছে 750। আমাদের লেকচার একদম শেষের দিকে, আমরা খুব দ্রুতই লেকচারটি শেষ করব। ওকে, তাহলে আশা করি আপনারা পারবেন ইনশাল্লাহ। এবার আমরা তাহলে পরের ম্যাথটিতে চলে যাব। এই ম্যাথটি আমি শুধু একটু বলে দিচ্ছি যে এখানে ক্ষেত্রফল দেওয়া আছে, তার মানে বাহু তিনটি দৈর্ঘ্যের অনুপাত। তার মানে আপনি সরাসরি এখানে তিনটা বাহু দেওয়া আছে, তিনটা বাহুকে আপনি স্বাভাবিকভাবে ধরে নেবেন। ধরে নেওয়ার পর এটা আপনি ক্ষেত্রফলে এখানে ক্ষেত্রফলে রূপান্তর করে নেবেন, বেশ অঙ্কটা হয়ে যাবে। এখানে জানেন যে ভূমি উচ্চতা যদি 3x 4x ধরে নেন তাহলেই হয়ে যাবে। আপনারা আমার মনে হয় এটি পারবেন। হ্যাঁ, এটি একটু করে নেবেন ইনশাল্লাহ। এবার আগে আপনাদের একটু কমেন্টটা জেনে নেই যে এই অঙ্কটা পারবেন কিনা। প্লিজ 125 নাম্বারটা, 125 নম্বরটা পারবেন কিনা এটা দেখেন। পিথাগোরিয়ান ত্রয়ী কিন্তু 3 4 5, 3 4 5 এর সাথে x গুণ করলে ওটা পিথাগোরিয়ান ত্রয়ী হবে 3x 4x 5x। ওকে, যদি 3x 4x 5x হয় তাহলে পিথাগোরিয়ান ত্রয়ী অনুসারে কি করবেন, হাফ ইন্টু 3x ইন্টু 4x। এটা হচ্ছে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফল সমান 7 7 7 6। কথাটা ক্লিয়ার? তাহলে এখানে x এর মান পাবেন, x এর মান পাওয়ার পর ওই x এর মান 3x এ বসাবেন, 4x এ বসাবেন, 5x এ বসাবেন, তাহলে তিনটা বাহু পেয়ে যাবেন। আর তিনটা বাহু পেয়ে যাওয়ার পর ওই তিনটা বাহু যোগ করলে পরিসীমা চলে আসবে। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা একদম লাস্টে দুটো অঙ্ক করব এখন। 126 নম্বরে চলে যান। 126 নম্বরে চলে যান। 126 নম্বর অঙ্কটি বেশ গুরুত্বপূর্ণ। এখানে বলা হচ্ছে যে একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রতিটি 20 সেন্টিমিটার, একটি সমবাহু ত্রিভুজের সমান বাহু দুটো হচ্ছে 20 সেন্টিমিটার এবং তাদের অন্তর্বর্তী যে কোণ এটা হচ্ছে 30 ডিগ্রি। তার মানে কি দুটো বাহু দেওয়া আছে, আপনার মনে আছে তো? দুটো বাহু দেওয়া থাকলে আমরা কি করব, ক্ষেত্রফল বের করার যে নিউট্রাল সূত্রটি সেটি হচ্ছে আমরা দুটো বাহুকে গুণ করব। ধরেন এটি যদি a হয়, এটি b হয়, এটি যদি c হয়, তাহলে ab
তাই কিনা? আর হচ্ছে এখানে সাইন, ধরেন এটা যদি সি হয়, যাই হোক, এখানে সাইন 30, এটিকে গুণ করবো, বেশ আমাদের হয়ে যাবে। তাহলে এখানে এ বি দেওয়া আছে, এ আছে বি 20, বি আছে 20, এটা হচ্ছে সাইন 30 মান হচ্ছে কি, আপনারা যখন ত্রিকোণমিতি করবেন সেখানে এই মানগুলি আপনাদের মুখস্থ থাকবে, অথবা দেখা যাচ্ছে অলরেডি হয়তো অনেকের মুখস্থ আছে। তার মানে এটা মানটা যদি বের করেন তাহলে আমার কত হচ্ছে, এখানে এটার অর্ধেক হচ্ছে 10, এটার অর্ধেক হচ্ছে কত, 10, 100। ওকে, বলেন বুঝতে পেরেছেন কিনা? খুব দ্রুত একটু কমেন্টে জানান প্লিজ। ওকে, তাহলে এবার লাস্টের অঙ্কটি আপনারা একটু দ্রুত করে ফেলেন, এটা হচ্ছে আপনাদের জন্য। এখানে শুধু আমি সাইন 45 এর মানটা আমি বলে দিচ্ছি যাতে করে আপনি অঙ্ক করতে সমস্যা না হয়। হুম, এই অঙ্কটা আপনার জন্য, খুব দ্রুত করে ফেলুন, চটপটে করে ফেলুন, যে আপনি পারেন কিনা। ওকে, ওকে, যদি কারোর বুঝতে সমস্যা হয় দ্রুত কমেন্টে জানাতে পারেন, আমি হয়তো সমাধান করে দিতে পারি। হ্যাঁ, খুব দ্রুত কমেন্টে জানাতে হবে যদি আপনি সমাধানটা না পারেন। হ্যাঁ, একটু দ্রুত কমেন্টে জানাতে হবে, তাহলে আমি আপনাকে হেল্প করতে পারি। ওকে, থ্যাংক ইউ। তার মানে হচ্ছে যে আপনারা পারবেন ইনশাল্লাহ। আর হচ্ছে যে, যেহেতু এখন থেকে আমাদের ক্লাসগুলো, আমি আবারও বলছি যে আমাদের ক্লাসগুলো হচ্ছে টোটালি এখন থেকে আমি চেষ্টা করব যে যত বিশেষ করে যে পরিমিতির অংশটা যখনই আসবে তখন আমি পাবলিক গ্রুপে সরাসরি দেখা যাচ্ছে যে আমি আপনাদের সাথে ফেস করব, অর্থাৎ হোয়াইট বোর্ডে আসবো, কারণ হোয়াইট বোর্ড ছাড়া আসলে পড়িয়ে খুব একটা মজা পাওয়া যায় না, কারণ হচ্ছে এটা বাস্তবতা। ওকে, তো আপনাদেরকে আমি একটা রিকোয়েস্ট করব যে যারা আমার সাথে নিয়মিত ক্লাস করতেছেন তারা ম্যাথ টিউটর বইটা সংগ্রহ করে দেন আমার সাথে চর্চা করুন এবং আমাদের সিক্রেট গ্রুপে যুক্ত হয়ে যান, কারণ সেখানে শীঘ্রই আমাদের 95টি ক্লাস প্লাস 9টি মডেল টেস্ট নিয়ে একটা বিশাল কোর্স শুরু হচ্ছে, যেটা একটানা 4 মাস চলবে এবং সপ্তাহে 6 দিন একটানা ক্লাস চলবে। সো এই বিশাল অফারটি লুফে নিন শুধুমাত্র 350 টাকা ইনভেস্ট করে। তাহলে আজকের ক্লাসটি আমি আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না, সবাই ভালো থাকবেন।